বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের ১৪৪ ও ১৪৫ নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে, আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে, সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা ভাই বোনেরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার ২১ সেপ্টেম্বর, ৬ আশ্বিন এবং ফার্সি ৩০ শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮টা ২৩, ভারত সময় রাত ৭টা ৫৩ এবং তেহরান সময় বিকেল ৬টা ৫৩। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে ১১,৬০০ কিলোহার্টজে
এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ্র 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে ভিয়েনা বৈঠকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর প্রতি ইরানের সমালোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। দৃষ্টিপাতের দ্বিতীয় অংশে বাংলাদেশে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বিএনপির সিরিজ বৈঠক সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। এরপর রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ অনুষ্ঠানে আফগানিস্তানে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় মার্কিন ব্যর্থতা সম্পর্কে বিশেষ আলোচনা। প্রাথমিক আয়োজন কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শত্রুর যে কোনো পাগলামির দাঁত ভাঙা জবাব দেয়া হবে, ইসরায়েলি হুমকির জবাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য। সংসদে আস্থা ভোটে জিতল লেবাননের নয়া সরকার, অধিকৃত ভূখণ্ড মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী মিকাতি। আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ, জাতিসংঘের মাধ্যমে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত। এবং ভারতের ত্রিপুরা রাজ্যেও তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না বলে পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসুর আশাবাদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তারা সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে যে হুমকি দিয়েছেন তার দাঁত ভাঙা জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি। তিনি বলেছেন, ইরান সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ক্ষেত্রে যে উন্নতি ও প্রযুক্তিগত উন্নয়ন সাধন করেছে তা জাতীয় নিরাপত্তা রক্ষা এবং বাইরের যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য ব্যবহার করা হবে। রেজা আশতিয়ানি বলেন, শত্রুর যে কোনো পাগলামি ও ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের বিরুদ্ধে ইরানি জাতি নিশ্চিতভাবে দাঁত ভাঙা জবাব দেবে এবং শত্রুকে চরম মূল্য দিতে হবে। তিনি আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান শত্রুর বিরুদ্ধে যে কোনো ক্ষেত্রে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। দখলদার ইসরায়েলের উদ্দেশ্যে জেনারেল আশতিয়ানি বলেন, হতাশা থেকে ইসরায়েলের কর্মকর্তারা ইরানকে অভিযুক্ত এবং বাগাড়ম্বর করছে। তিনি আরো বলেন, সামরিক খাতে ইরান তার উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসমাইলি বলেছেন, তার দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর সঙ্গে পরিপূর্ণ ও অব্যাহতভাবে সহযোগিতা করবে, তবে আন্তর্জাতিক সংস্থাটিকে স্বাধীনতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে। পাশাপাশি যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করতে হবে। IAEA এর 65তম সাধারণ অধিবেশনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেছেন মোহাম্মদ ইসমাইলি। গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় IAEA অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে দেয়া বক্তৃতায় ইরানি কর্মকর্তা বলেন, ইরান সবসময় আন্তর্জাতিক এই সংস্থার সঙ্গে সহযোগিতা করে এসেছে। একই সঙ্গে তেহরান মনে করে রাজনৈতিক উদ্দেশ্য পরিহার করে স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রেখে IAEA কে কাজ করতে হবে। ইরানের পরমাণু স্থাপনায় নাশকতার ঘটনা উল্লেখ করে ইসমাইলি বলেন, IAEA এর সাধারণ অধিবেশনে পাশ হওয়া বেশ কিছু সিদ্ধান্ত এবং প্রস্তাবনা অনুসারে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত পরমাণু স্থাপনায় যে কোনো হামলা আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক।
ফলে এ ধরনের সশস্ত্র হামলাকে সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ করতে হবে। লেবাননের নয়া সরকার দেশটির সংসদে আস্থা ভোটে জিতেছে। এর মধ্য দিয়ে দেশটির ১৩ মাসের রাজনৈতিক সংকটের অবসান হয়েছে। এর আগেও সরকার গঠিত হয়েছে, কিন্তু তা সংসদের আস্থা অর্জন করতে পারেনি। এর ফলে দেশটির অর্থনৈতিক সংকট ক্রমেই জটিল হচ্ছিল। গতকাল সংসদে নয়া সরকারের বিষয়ে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে সরকারের পক্ষে ভোট দিয়েছেন ৮৫ জন সংসদ সদস্য, বিপক্ষে ভোট পড়েছে ১৫টি। এছাড়া ১৭ জন সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি সরকার গঠন করতে ব্যর্থ হয় গত ২৬ জুলাই নাজিব মিকাতিকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট মিশেল আউন। নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি লেবাননের ধনাঢ্য ব্যক্তি। তিনি এর আগেও ২ বার লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আব্দুল্লাহ মুহাবিব। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউসুফ খালিল এবং স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ফিরাজ আবাইদ। এছাড়া উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সাদা আশরামি। প্রধানমন্ত্রী নাজিব মিকাতি দেশের অর্থনৈতিক সংকট সমাধানের পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের দখলে থাকা ভূখণ্ড মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় নাহারিয়া শহরে ২ ইহুদিবাদী পুলিশকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত ২ পুলিশের অবস্থা আশঙ্কাজনক। এসব তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক ইয়েদিউত আহরনোত। পত্রিকাটি আরও জানিয়েছে, শহরের একটি পুলিশ চেকপোস্টের কাছেই এই ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িতদের এখনও গ্রেপ্তার করতে পারেনি ইসরায়েলি পুলিশ। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এক্ষেত্রে পুলিশ হেলিকপ্টারও ব্যবহার করছে। ইসরায়েলের টিভি চ্যানেল 12 জানিয়েছে, পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েই দ্রুত পালিয়ে গেছে গাড়ির চালক। এর আগে গত বুধবারও পশ্চিম বাইতুল মুকাদ্দেসে ইহুদিবাদীদের বিরুদ্ধে একটি হামলার ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি সূত্রগুলো খবর দিয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের শাহাদাত পিয়াসী হামলার আশঙ্কায় সম্প্রতি সর্বত্রই নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে সুড়ঙ্গ খুঁড়ে ৬ ফিলিস্তিনি বন্দী জেল থেকে পালাতে সক্ষম হওয়ার পর ইসরায়েলিদের মধ্যে নিরাপত্তা নিয়ে আশঙ্কা আগের চেয়ে বেড়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে ৩১ মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ। এদিকে জাতিসংঘের আওতায় আফগান জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সম্পর্কে বিস্তারিত শুনুন ঢাকা থেকে পাঠানো রিপোর্টে। আফগানিস্তানে নবগঠিত তালেবান সরকারের সাথে সম্পর্কের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে বাংলাদেশ। একই সাথে জাতিসংঘের আওতায় আফগান জনগণকে মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ ঢাকায় পরিবেশিত এক খবরে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সপ্তাহব্যাপী অধিবেশনে যোগ দিতে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন নিউ ইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে বাংলাদেশের এই অবস্থানের কথা জানান। তিনি বলেন, আফগানিস্তানের সাথে বাংলাদেশের কোনো শত্রুতা ছিল না, বরং তাদের সঙ্গে ঐতিহাসিক বন্ধন ছিল। ঢাকা এখন আশা করে কাবুল সরকার অন্তর্ভুক্তকরণ ও প্রগতিশীল হবে। নতুন আফগান সরকার তাদের দেশের জনগণকে প্রকৃতপক্ষে সহায়তা করলে নিশ্চিতভাবে আমরাও তাদের সমর্থন করব। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আফগানিস্তানের নতুন সরকারের ধরন পর্যবেক্ষণে এবং তারা কি ধরনের নীতিমালা গ্রহণ করে তা দেখতে ঢাকা সময় নিচ্ছে এবং এক্ষেত্রে তাদের পদক্ষেপের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমরা কি করব। ডক্টর আব্দুল মোমেন বলেন, ঢাকা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের এক আহ্বানে সাড়া দিয়ে ওষুধের মতো আরো অনেক সামগ্রী পাঠিয়ে আফগান জনগণকে মানবিক সহায়তা দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পররাষ্ট্রমন্ত্রী স্বস্তি প্রকাশ করে বলেন, কেবলমাত্র ৩ জন ছাড়া আর কোনো বাংলাদেশি নাগরিক আফগানিস্তানে আটকা পড়েনি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের জম্মু কাশ্মীরের উধমপুর জেলার পাটনি টপের কাছে সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই ঘটনায় সেনাবাহিনীর ২ জন পাইলট নিহত হয়েছেন। আজ জম্মুর উধমপুর জেলায় ওই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিও চিত্রে প্রকাশ, স্থানীয়রা হেলিকপ্টার থেকে পাইলটদের উদ্ধারের চেষ্টা করছে। জোরপূর্বক অবতরণের ফলে হেলিকপ্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, উভয় পাইলটই ছিলেন মেজর পদমর্যাদার
কর্মকর্তা। আমরা তাদের হাসপাতালে স্থানান্তরিত করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনেই তাদের জীবন হারিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেছেন, ত্রিপুরায় তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি শাসিত ত্রিপুরায় মিছিল করতে না দেওয়ার প্রতিক্রিয়ায় তিনি আজ একথা বলেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ত্রিপুরায় বিজেপির দিন ঘনিয়ে এসেছে, তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। তিনি আজ মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে বিজেপি শাসিত ত্রিপুরায় মিছিল করতে না দেওয়ায় মন্ত্রী ব্রাত্য বসু আজ ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ত্রিপুরায় একটা র্যালি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এতে সমস্যা কোথায়? এটা আবার বলছি, ত্রিপুরায় বিজেপির দিন ঘনিয়ে এসেছে। এ প্রসঙ্গে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, এখানে গণতন্ত্রের কথা বলেন, বিজেপি এখানে বলেন যে আমরা আমাদের মানবাধিকার প্রকাশ করতে পারছি না। কোথায় থাকে মানবাধিকার ভাই? যখন ত্রিপুরায় একটা র্যালি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটা র্যালি করবেন, তাতে সমস্যা কোথায়? এইটা আবার বলছি, ত্রিপুরায় বিজেপির দিন ঘনিয়ে এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুপ্রেরণা বা আদর্শে রাজনৈতিক লড়াই করছেন, তাদের এইভাবে দমিয়ে রাখা যাবে না, বলছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসু। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ভয় পাচ্ছে, তাকে নানাভাবে দমানোর চেষ্টা করছে। এভাবে যতই করা হোক না কেন, আমাদের আগামী অপারেশন অবশ্যই ত্রিপুরা বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট firsttoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে কারো তাড়া নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। তিনি মঙ্গলবার নিউ ইয়র্কে বলেছেন, আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের বুঝতে হবে যে স্বীকৃতি ও দেশ পুনর্গঠনের সহায়তা চাইলে তাদের আরও দায়িত্বশীল এবং আন্তর্জাতিক মতামত ও নিয়মের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে দেশগুলো আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয় না এই মুহূর্তে স্বীকৃতি দিতে কারো তাড়া আছে, আর তালেবানের উচিত এগুলোর উপর নজর রাখা। স্বীকৃতি চাইলে তালেবানকে এসব বিষয়ে আরও বেশি স্পর্শকাতর এবং আন্তর্জাতিক মতামত গ্রহণে আগ্রহী হতে হবে বলে মন্তব্য করেছেন কুরেশি। তিনি বলেন, পাকিস্তানের লক্ষ্য হল আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা, আর সেটা অর্জনে আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে হবে। শাহ মাহমুদ কুরেশি আরো বলেন, তালেবানের প্রাথমিক বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা এগুলোর বিরোধী নয়, এর পরেরটা দেখা যাক। মার্কিন সেনারা সম্প্রতি কাবুল বিমানবন্দরের কাছে ৬ বা ৭ শিশুসহ একই আফগান পরিবারের যে ১০ সদস্যকে হত্যা করেছে তা জেনে শুনেই করেছে। মার্কিন টেলিভিশন সিএনএন এই খবর ফাঁস করেছে। বেসামরিক ওই আফগান পরিবারের গাড়ির উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুক্ষণ আগেই মার্কিন সেনারা জানতে পেরেছিল যে ওই গাড়িতে শিশুরা রয়েছে এবং আরোহীরা সবাই বেসামরিক আফগান। ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ২০ দিন পর অবশেষে মার্কিন সরকার স্বীকার করেছে যে তারা কথিত আইএস বা দায়েশের খোরাসান শাখার সদস্য মনে করে ভুলবশত ৬ বা ৭ শিশুসহ এক বেসামরিক আফগান পরিবারের ১০ সদস্যকে হত্যা করেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শিশু
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের আণবিক শক্তি সংস্থার উপপ্রধান মোহাম্মদ ইসলামি ভিয়েনা বৈঠকের প্রথম দিনে বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের ভুল সংশোধনের সময় এসেছে এবং প্রথমে তাদেরকে ইরানের উপর থেকে সমস্ত অন্যায় নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নিতে হবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা বজায় রাখা এবং সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে। তাই আইএই এর সদস্য হিসেবে তেহরানও প্রত্যাশা করে এই সংস্থাটি রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। ইরানের আণবিক শক্তি সংস্থার উপপ্রধান মোহাম্মদ ইসলামি আইএই এর 65তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বর্তমানে ভিয়েনায় অবস্থান করছেন। তিনি ভিয়েনা বৈঠকের প্রথম দিনে বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের ভুল সংশোধনের সময় এসেছে এবং প্রথমে তাদেরকে ইরানের উপর থেকে সমস্ত অন্যায় নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নিতে হবে। এরপর সত্যিই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো কিনা তা যাচাই বাছাই করেই তেহরান পরমাণু সমঝোতায় ফিরবে। ইরান পশ্চিম এশিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি ইহুদিবাদী ইসরায়েলের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে তেহরানের উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ইসরায়েল তাদের পরমাণু কার্যক্রমে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুমতি দিচ্ছে না। এক্ষেত্রে তিনি আইএই এর উদাসীনতার সমালোচনা করেন। পর্যবেক্ষকরা বলছেন, আইএই এর প্রতি ইরানের সমালোচনা থেকে বোঝা যায় এই সংস্থার পর্যবেক্ষণ কার্যক্রম ও প্রতিবেদন উত্থাপন যথেষ্ট সন্দেহজনক এবং তারা নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। অর্থাৎ সংস্থাটি পরমাণু বিষয়ে কোন কোন দেশের পক্ষ থেকে রাজনৈতিক চাপের মধ্যে থাকে। এ প্রসঙ্গে সৌদি জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমানের বক্তব্যের কথা উল্লেখ করা যায়। তিনি ভিয়েনা সম্মেলনে দখলদার ইসরায়েলের পরমাণু অস্ত্র এবং খোদ সৌদি আরবের গোপন পরমাণু কর্মসূচির বিষয়টি এড়িয়ে গিয়ে দাবি করেছেন, পরমাণু অস্ত্রের বিস্তার রোধে ইরান বড় হুমকি। সৌদি আরবের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এমন সময় এই অভিযোগ উত্থাপন করা হল যখন দৈনিক আল খালিল আল জাদিদের এক প্রতিবেদনে সম্প্রতি লেখা হয়েছে, সৌদি আরব বহু বছর ধরে পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইএই এর প্রতি আরেকটি সমালোচনার কারণ হচ্ছে এই সংস্থাটি কোন কোন দেশের রাজনৈতিক চাপে প্রভাবিত হচ্ছে। আইএই এর প্রধান রাফায়েল গ্রোসির গতকালের বক্তব্যে এই বিষয়টি উঠে এসেছে। এ কারণে ইরান এই সংস্থার কিছু কার্যক্রমের সমালোচনা করে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আজ থেকে শুরু করেছে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে 3 দিনব্যাপী সিরিজ বৈঠক। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ হিসেবে আজ থেকে শুরু করছে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে 3 দিনব্যাপী সিরিজ বৈঠক। দ্বিতীয় দফার এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে 14, 15 ও 16 সেপ্টেম্বর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সম্পাদকদের সাথে বৈঠক হয়েছে। এই বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের বৈঠকেও নিরপেক্ষ নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মতামত শোনা হবে। বিএনপির এরকম ধারাবাহিক সাংগঠনিক সভাকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একথা সত্য যে গতকালে নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি, তবে নির্বাচনে অংশগ্রহণ বেড়েছে। জাতীয় নির্বাচন কিভাবে কার অধীনে হবে এটা মীমাংসিত বিষয়। সংবিধান সম্মতভাবে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী পরিবেশ বিনষ্টের জন্য বরং বিএনপি
প্রস্তুতি শুরু করেছে। তাদের এ সকল অসাংবিধানিক প্রয়াস অতীতের মতো কোনো সুফল বয়ে আনবে। অপরদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম বলেছেন, নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির নিতান্ত মূর্খতা। প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করবে নির্বাচন কমিশন। গতকাল বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সংবিধানে নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলতে কিছু নেই। অতীতে থাকলেও দেশের সর্বোচ্চ আদালত বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অনির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা দেবার কোনো বিধান নেই। বিএনপি তাদের জোট ও সহযোগিতার দাবি সংবিধান পরিপন্থী। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে তা কখনো সম্ভব নয়। ওদিকে সরকারের সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ নেতা হাসানুল হক ইনু বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন বিএনপির মূল লক্ষ্য নয়। তাদের উদ্দেশ্য দুর্নীতিবাজ তারেক খালেদা জিয়া, যুদ্ধাপরাধী ও জামাতকে রক্ষা করা। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে জাসদ সভাপতি ইনু বলেছেন, নির্বাচনকে বিএনপি গণতন্ত্রের অংশ হিসেবে না দেখে একটি অস্বাভাবিক পরিস্থিতি ও চক্রান্তের কৌশল হিসেবে ব্যবহার করছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে।